বটের মূলে নদীর কূলে কি শোভা কি ছায়া কি মায়া গো দিয়া চুল কি ছায়েছ বটের মূলে নদীর কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বাদল খালি আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দ্রব এবং দ্রাবক মিলে তৈরি হয়েছিল দ্রবণ। তো আমরা তো দ্রব এবং দ্রাবক চিনেছি, ইতিমধ্যে দ্রব এবং দ্রাবক দিয়ে আমরা দ্রবণ তৈরি করেছি। এই যে দ্রবণ আমরা তৈরি করেছিলাম, সে কি পরিমাণ দ্রব আমরা পানিতে দিচ্ছিলাম তার কিন্তু ঠিক ছিল না, আন্দাজে দিয়েছি, কখনো কম, কখনো একটু বেশি, কখনো আরেকটু বেশি, এইভাবে দিয়ে কিন্তু আমরা দ্রবণটা তৈরি করেছিলাম। তো এবার লক্ষ্য করো, চিনি যদি এভাবে যোগ করতেই থাকি তাহলে কি ঘটবে? কখনো যদি বেশি হয়ে যায় এর পরিমাণটা তাহলে কি ঘটবে, আর যদি এর কম থাকে তখন আমরা এটাকে কি বলবো? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমাদের আজকে টপিক কি। আমাদের আজকে টপিক হচ্ছে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন লক্ষ্য করো, আমাদের আজকে শিক্ষণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ ব্যাখ্যা করতে পারবো, দ্রবের দ্রবণীয়তা ব্যাখ্যা করতে পারবো, দ্রবণের তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি ভিডিও দেখে আসি, যে এখান থেকে আমরা একটা পরীক্ষণটির মাধ্যমে দেখতে পাবো যে কিভাবে দ্রবণ তৈরি হচ্ছে। এর পরবর্তীতে আমরা এর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিষ্কার বিকারে 100 মিলিলিটার পানি নাও। পানিতে অল্প অল্প করে লবণ যোগ করে নাড়তে থাকো। কি লবণ দ্রবীভূত হচ্ছে? এই দ্রবণটিকে কি বলে? এভাবে অল্প অল্প লবণ যোগ করতেই থাকো আর নাড়তেই থাকো। লবণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত এভাবে যোগ করতে থাকো। প্রতিবারেই যে দ্রবণ তৈরি হচ্ছে তাকে কি বলে? কি দেখছো? লবণ যোগ করে অনেক বেশি নাড়লেও লবণ দ্রবীভূত হচ্ছে না। কেন হচ্ছে না?
তাহলে পানি লবণকে আর দ্রবীভূত করতে পারছে না। সর্বোচ্চ যে পরিমাণ লবণ দ্রবীভূত হলো, অর্থাৎ আরো কিছু পরিমাণ লবণ যোগ করলে তা দ্রবীভূত হবে না। এই দ্রবণকে কি বলে? সম্পৃক্ত দ্রবণে লবণ যোগ করলে কি ঘটে? আমরা এখানে দেখলাম কি অল্প অল্প লবণ যখন দেয়া হচ্ছিল সেটা কিন্তু খুব সুন্দর দ্রবীভূত হয়ে গিয়েছিল। তো যখন একটা পর্যায়ে যাচ্ছিলাম তখন কি দেখলাম, আবার যখন দিচ্ছিলাম সেটা আর দ্রবীভূত হচ্ছে না। এই যে অল্প অল্প করে যোগ করছি এবং সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছিল, এই অবস্থাটার কি নাম? এটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। তো লক্ষ্য করো, এখানে দুটো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা, আরেকটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক। তাহলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে এখানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক ছিল পানি, আর নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, এটা আমি পরে আরো ব্যাখ্যা দেব। তো এই নির্দিষ্ট তাপমাত্রায় যখন ওই দ্রাবকে আমি দ্রব যোগ করেছি, অর্থাৎ লবণ যোগ করেছি, তো সেই পরিমাণটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা যখন দেখব সম্পূর্ণটাই দ্রবীভূত হয়ে গেছে, আর নিচ্ছে না, আমরা চেষ্টা করব অল্প অল্প করে যোগ করে করে একটু সময় ধরে কাজটা করতে। তাহলে দেখব কি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব সে দ্রবীভূত করতে পারছে। তো সেই পরিমাণটাকেই বলা হচ্ছে, আর ঠিক তখনই যে দ্রবণটা তৈরি হবে সেটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর এর আগ পর্যন্ত টোটালটাই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লবণটা যখন যোগ করা হচ্ছে, কম বেশি হচ্ছে, এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। যখন একটা নির্দিষ্ট মাত্রায় যোগ হয়ে গেল, এরপর আর নিচ্ছে না, তার পূর্ব মুহূর্তটা কি ছিল? সেটা হচ্ছিল সম্পৃক্ত দ্রবণ, আর সেটা ছিল কি একটা নির্দিষ্ট পরিমাণ লবণ। তাহলে এই যে পানি আর এই যে লবণ, এই দুয়ের কি মানে দ্রবণীয়তার একটা ব্যাপার আছে। তাহলে প্রশ্ন আসছে যে দ্রবণীয়তা তাহলে কি? একটা নির্দিষ্ট পরিমাণ পানির একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকেই কিন্তু দ্রবীভূত করবে, আর সেই পরিমাণটাই হচ্ছে দ্রবণীয়তা। তাহলে লবণের ক্ষেত্রে সেটা কি হবে? চিনির ক্ষেত্রে কি একই হবে, বা অন্যান্য উপাদানের ক্ষেত্রে? না, এখানে কিন্তু বিভিন্ন উপাদানের ক্ষেত্রে, বিভিন্ন দ্রাবকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। ধরো এখন তুমি পানি নিচ্ছ, কিন্তু অন্য সময় যদি অন্য কোনো দ্রাবক থাকে, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা যোগ হবে। ওকে, তাহলে দ্রবণীয়তা কি আমরা দেখলাম? দ্রবণীয়তা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, আমি কিন্তু বারবার বলছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি 100 গ্রাম দ্রাবক, পরিমাণটা হবে 100 গ্রাম, যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে, মানে সেখানে কি পরিমাণ দ্রব দিচ্ছি সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। যদি সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, অর্থাৎ আর সে দিলে আর দ্রবীভূত হবে না, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে ওই দ্রাবকে, অর্থাৎ ওই যে পানি, ওই দ্রাবকে ওই দ্রবের, অর্থাৎ আমি যেটা দিলাম, অর্থাৎ লবণ দিই, চিনি দিই, যা দিই, এখানে আমরা দিয়েছি লবণ, তাহলে ওই লবণের ওটা হচ্ছে দ্রবণীয়তা। তো একে আমরা সেই দ্রবণীয়তা বলবো। সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে, একটা নির্দিষ্ট পরিমাণ পানি হবে বা দ্রাবক হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 25 ডিগ্রি সেলসিয়াস যদি সেই নির্দিষ্ট তাপমাত্রা হয়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা যদি 211.4, এটা বলতে তাহলে আমরা কি বুঝি? লক্ষ্য করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা 211.4, এটা বলতে আমরা কি বুঝি? তোমরা এই সংজ্ঞা থেকেই দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি বলেছি। সেই নির্দিষ্ট তাপমাত্রা যদি 25 ডিগ্রি বলি, তাহলে আমাদের কি পরিমাণ হবে দ্রাবক হবে এখানে আমার 100 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে যদি আমরা কি করব, যে পরিমাণ, অর্থাৎ সেই পরিমাণটা তাহলে এখানে উল্লেখ আছে কত, এখানে আছে 211.4। তাহলে এই পরিমাণ অর্থাৎ এত গ্রাম, 100 গ্রাম পানি হবে, আর 211.4 গ্রাম হবে কি চিনি। এটা চিনির ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এত গ্রাম চিনি যদি আমি দেই, মিশাই, তখনই কেবল এই সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে।
আর এর পূর্ব পর্যন্ত আমি যদি এর কম নেই, এর কম যদি যোগ করি, সেটা কি দ্রবণ হবে? আশা করি অনুমান করতে পারছো। ইয়েস, অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, যদি এর বেশি যদি আমি দেই চিনি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেটা আর দ্রবীভূত হতে পারবে না, অর্থাৎ নিচে জমা থাকবে। তাহলে সেইখানে তাপমাত্রার কথা যেটা বলা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এই 25 ডিগ্রি কিন্তু একটা ফ্যাক্টর। 25 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু একটা ফ্যাক্টর। এবার আমরা এই দ্রবণ তৈরিতে যে কি কি পদার্থ ব্যবহার করছি, তুমি তো স্যালাইনের কথা জানো, বা আমরা ছবিতে দুটো দেখতে পাচ্ছি, এখানে চিনির শরবত, আরেকটা হচ্ছে লেবু আর পানি, দুটো শরবত। এটাও শরবত হয়। তোমরা তো যখন ঘেমে আসো, খেলাধুলা করে অনেক ঘেমে যাও, বাসায় আসলে পরে তোমার মা একটা লেবুর শরবত যদি তোমাকে করে দেয়, বেশ ক্লান্তি দূর হয়ে যায়। এটাও তোমরা খেয়েছো। আর চিনির শরবতও আমরা খেয়ে থাকি। আর স্যালাইন, সেটা তো অসুখ হলে অনেক সময় আমরা খাই। আমরা তো জানি একটা মারাত্মক রোগের থেকে আমরা রক্ষা পাই এই স্যালাইন থেকে, স্যালাইনের মাধ্যমে। তো লক্ষ্য করো, এই যে দ্রবণ আমরা তৈরি করছি, এটা সম্পৃক্ত অসম্পৃক্ততার কথা কিন্তু এতটা ভাবছি না, কিন্তু এখন আমাদেরকে বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ভাবতে হবে। তা লক্ষ্য করো, এইখানে যে দ্রব আছে আর দ্রাবক আছে, এইখানে সেই দ্রব আর দ্রাবক একটু ভিন্নতা আছে কি? এখানে দেখো, এটা হচ্ছে কঠিন, আর ওটা কি? এখানে যে আমরা যে লেবুর যে একটা রস রেখেছি, সেটা তরল না কঠিন? তরল। তাহলে এই দ্রবের যে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি? দ্রাবক হচ্ছে তরল আর দ্রব হচ্ছে এখানে কঠিন। তাহলে এটাকে বলবো আমরা তরল কঠিন দ্রবণ। এই দ্রবণটার নাম হচ্ছে কি? তরল কঠিন দ্রবণ। শিক্ষার্থী বন্ধুরা, এবার এটা কি হবে নিশ্চয়ই অনুমান করতে পেরেছ। এটাও তো তরল, এটাও তরল। তাহলে উভয় ক্ষেত্রেই তরল। তোমরা কি বলবে এটার নাম? ওকে, মিলিয়ে দেখো। হ্যাঁ, দ্রাবক তরল, দ্রবটাও ছিল তরল, তবে এটি হলো তরল তরল দ্রবণ। এবার কঠিন, তরল কঠিন এবং আমরা তরল তরল দ্রবণ আমরা দেখতে পেলাম। আরেকটাও কিন্তু আছে বন্ধুরা। এইবার দেখো তো, তার মানে কি? মনে হচ্ছে না কিছু একটা বের হয়ে যাচ্ছে? আর এই যে বের হয়ে যাওয়া, তখন কি হয়? আমরা বুঝতে পারি যে এর মধ্যে কিছু একটা পানি ছাড়াও কিছু একটা ছিল। তাহলে সেটা কি শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে এক ধরনের গ্যাস থাকে এটার মধ্যে, যে গ্যাস এটার মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে এটা আবার কি কথা বললাম? গ্যাস থাকে, তার মানে পানির মধ্যে কি গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তার মানে পানিতেও এক ধরনের গ্যাস থাকে। তাহলে এই পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি তোমার ভালো করে বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে বিকেল বেলা বা সকাল বেলায় তোমরা পুকুরে অনেকেই দেখে থাকো যে মাছ উঠে কেমন যেন খেলা করছে। তোমরা এটাকে খেলা বলেই বোধহয় জেনে থাকো। এটাকে বলে মাছের খাবি খাওয়া, অর্থাৎ একটু উপরে ভেসে উঠে তারা এইভাবে খাবি খায়। তোমার মনে হতে পারে ওরা বোধহয় বিকেল বেলা খেলা করছে তোমার মতো। না, কিন্তু এটা কিন্তু ঠিক না। এই ধারণাটা আমাদের ভুল। ও কি করছে? ও খুব কষ্টে আছে, খুব কষ্টে সে কিন্তু পানিতে উপরে দিকে চলে আসছে, ভেসে উঠছে, উঠে সে বাতাস থেকে সে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। আর এটাকে আমরা বিকেল বেলার মাছের খেলা বলে অনেকেই মনে করি, খুব ভালো লাগে দেখতে। এখানে অক্সিজেনের অভাব হয়, অর্থাৎ পুকুরে যদি বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাস যদি থাকে, বিভিন্ন গ্যাস থাকার পরে অক্সিজেনের ঘাটতি যদি হয়, তখন এই মাছগুলো কিন্তু শ্বাস নিতে পারে না। আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কি করে? ভেসে ওঠে, ভেসে বাতাস থেকে তারা অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। তো লক্ষ্য করো, এই পুকুরে মাছের যে খাবি খাওয়া, এটা এই পানিতে অক্সিজেনের দ্রবণীয়তার উপর নির্ভর করবে। তাহলে যদি কমে যায় সেটা করবে না, আর যদি পরিমাণ মতো যদি থাকে তাহলে সেটা এই ধরনের ঘটনা আমরা দেখব না। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে পানির সাথে গ্যাসের একটা কি দ্রবণ, অর্থাৎ অক্সিজেনের একটা দ্রবণ। তাহলে পানিতে আমরা কি দেখব? দ্রবণে দ্রাবক হচ্ছে পানি, আর দ্রব হচ্ছে এখানে গ্যাসীয় পদার্থ। যেটা পুকুরে দেখতে পাচ্ছ অক্সিজেন ছিল, আর এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড ছিল। তো এই যে পানির মধ্যে যে মিশ্রণ, গ্যাসের যে একটা মিশ্রণ, এটাকে আমরা বলছি পানি এবং কি তরল এবং গ্যাসীয় পদার্থের একটা যে মিশ্রণ, তার মানে তরল গ্যাসীয়।
অর্থাৎ দ্রাবক যদি এখানে তরল হয় আর দ্রব যদি হয় গ্যাসীয়, এটি হলো তরল গ্যাস দ্রবণ। তো এখন প্রাকৃতিক পানি হচ্ছে এই তরল গ্যাসের একটা দ্রবণ। আমরা তো পুকুর, নদী, নালা, খাল, বিল দেখি যে মাছগুলো বসবাস করে, সেখানে অক্সিজেন যদি না থাকতো তাহলে কিন্তু সেটা হতো না। ওকে, তো দ্রবণের তাপমাত্রার কিন্তু একটা প্রভাব তাহলে আছে। আমরা একটু এর আগে স্লাইডে দেখেছিলাম যে, তোমরা তো দেখেছো যে আমি বলেছিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু মনে রাখার কথা বলেছিলাম। চিনির ক্ষেত্রে দেখেছো একরকম মাত্রা ছিল, আর লবণের ক্ষেত্রেও কিন্তু আছে যে যদি 100 গ্রাম পানি হয় সেখানে 36 গ্রাম লবণ যদি আমরা দিই তখন সেটা সম্পৃক্ত হয়, আর এর বেশি হলে হবে না, আর এর কম হলে সেটা অসম্পৃক্ত হয়। এই যে চিনি এবং লবণের দ্রবণীয়তার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। তো এখন তাপের তাহলে একটা নিশ্চয়ই প্রভাব আছে। দেখো এখানে আমরা যে পানিতে কি করছি, লবণ দিচ্ছি, তারপর আবার যখন বেশি দিয়েছিলাম, ভিডিওতে তোমরা দেখেছো, সেই বেশি দেওয়ার পর কিন্তু এই অবস্থাটা ছিল। সে কিন্তু আর এটাকে যতই নাড়ছি সে দ্রবীভূত করতে পারছিল না। তাহলে কি হবে? এখন আমরা যদি এই সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার পর আরো লবণ যোগ করি তাহলে কি ঘটবে? এই যে অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ এটি হবে, অর্থাৎ এটা আর দ্রবীভূত হবে না। এখন আমরা যে বলছি যে দ্রবণের তাপের একটা প্রভাব আছে, এটা কি? তাহলে আমি যদি এবার এই দ্রবণকে, অর্থাৎ এই অবস্থাটাকে, এবার এই দ্রবণকে যদি তাপ দেওয়ার ব্যবস্থা করি তাহলে কি ঘটবে? দেখো, দ্রবণ থেকে আমরা এটা পেলাম, সম্পৃক্ত দ্রবণের পরে যখন আরো যোগ করলাম পেলাম এটা, তো এখানে জমা হয়ে আছে, এটা আর দ্রবীভূত হচ্ছে না। আমরা এবার এখানে তাপ দেওয়ার ব্যবস্থা করলাম। তো যদি তাপ দিই তাহলে কি হবে? একটু চিন্তা করো, অনুমান করো। আমরা পরীক্ষণটি তো করতে পারছি না, তোমরা তো ক্লাসে বা স্কুল যদি এখন খোলা থাকতো তোমরা হয়তো ল্যাবে গিয়ে এই পরীক্ষাটি করে দেখতে পারতে। ওকে, তো এই যে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ তাপ দেওয়ার পর কি হবে? এই লবণটা দ্রবীভূত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করি আর এখানে একটু মিলিয়ে নিই। যদি দ্রাবক থাকে, লক্ষ্য করো, আমরা একটু স্ক্রিনে দেখি, যদি দ্রাবক হয় পানি 100 গ্রাম, তাহলে দ্রব হচ্ছে লবণ, আর দ্রবণ তৈরি হবে সেখানে। তখন আমি যখন ধীরে ধীরে যোগ করলাম, অল্প অল্প করে যখন যোগ করলাম, তখন কি তৈরি হলো? অসম্পৃক্ত দ্রবণ তৈরি হলো। এরপরে আবার যখন যোগ করা হলো, আবার যখন 100 গ্রাম পানিতে আবার সেই আরেকটু যোগ করলাম, তখন কি হলো? সেটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হলো। আচ্ছা, যখন সম্পৃক্ত হয়ে গেল, আবার যখন আমি একে ধীরে ধীরে আরো কিছু যোগ করার চেষ্টা করলাম, তখন কি দেখলাম? আর দ্রবীভূত হচ্ছে না। তো এই যে দ্রবীভূত হচ্ছে না, তাহলে একে আমি এখন কি করব? তাপ প্রয়োগ করব। তো তাপ প্রয়োগ করলে কি হবে? দ্রবীভূত হয়ে যাবে। তো টোটাল বিষয়টা কিন্তু একটা ছকের মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি। এই ছকটা মনে রাখলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত ঘটনাও কিন্তু ঘটে বন্ধুরা। বিপরীত ঘটনা কেমন ঘটবে? পানিতে যদি সিরিয়াম সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে কিন্তু তাপ দিলেও কাজ হবে না, উল্টো কাজ হবে, অর্থাৎ আরো দেরি, দ্রবণীয়তা আরো কম হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি দেখলাম? আমরা আজকে দেখলাম যে সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি, দ্রবণীয়তা কি, অর্থাৎ কোনো দ্রব যদি পানিতে বা কোনো দ্রবকে দ্রবীভূত করি তার একটা নির্দিষ্ট দ্রবণীয়তা আছে, এটা আমরা দেখলাম। আমরা এও দেখলাম যে সম্পৃক্ত দ্রবণ কিভাবে অসম্পৃক্ত হচ্ছে এবং সম্পৃক্ত দ্রবণটা আমরা কিভাবে তাপের মাধ্যমে, তাপের যে একটা প্রভাব আছে সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যায়ে থাকছে একটি বাড়ির কাজ। যদি এই পাঠটি বুঝে থাকো তাহলে তোমাদের বাড়ির কাজ থাকছে যে 1 গ্লাস লেবুর শরবত ও 1 গ্লাস স্যালাইন বানানো হলে এরা কি জাতীয় দ্রবণ তৈরি করবে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পাঠে যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কিশোর বাতায়ন ভিজিট করবে, সেখানে এই ক্লাসটি দেখতে পাবে, আর সেখানে যদি কমেন্টস করো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজ এ পর্যন্তই। ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি জানি তোমরা সবাই ভালো আছো, কারণ তোমরা সবাই সতর্ক আছো এবং ঘরে আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু পূর্বেও আলোচনা করেছি। সেজন্য আজকে যে কাজটি আমরা করব, প্রথমে আমরা আগের যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। কিন্তু পাঠ শুরু করার পূর্বে আমরা যে কাজটি করে থাকি, কি বলো তো? প্রার্থনা। প্রার্থনা বা প্রত্যয়ন দিয়ে আমরা আমাদের আজকের পাঠে চলে যাব। প্রার্থনা দিয়ে শুরু করলে কি হয়? সব কাজ খুব সুন্দরভাবে হয়। তাহলে চলো আজকে আমরা প্রার্থনা দিয়ে আমাদের পাঠে যাই। আমরা যে যে ধর্মের, সে ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা প্রার্থনাটি করব। হে আল্লাহ, হে ঈশ্বর, হে প্রভু, আমার জীবনে যত বাধা আসুক না কেন আমি ভয় পাব না। আমি ভয়কে জয় করে এগিয়ে যাব। আমাকে জয়ী হতেই হবে। আমিই সফল হব। আমিন। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে একটু জেনে নিই পিতৃপুরুষের গল্প প্রথম অংশে কি ছিল। পিতৃপুরুষের যে গল্পটি, সেই গল্পটি কে লিখেছেন মনে আছে না তোমাদের? হারুন হাবিব। হারুন হাবিব সম্পর্কে তথ্যগুলো মনে আছে তো তোমাদের? একটু আমি বলি, তাহলে দেখো তোমাদের মনে পড়ে যাবে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জামালপুরে। কত সালে? 1948 সালে। এবং তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। আর তিনি কি কি বিষয় নিয়ে লিখেছেন? গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা। মনে আছে তো তোমাদের? আমি জানি তোমাদের মনে আছে, কারণ তোমরা খুব মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করছো। এখন আমরা একটু জেনে নিই চলো যে গল্পে কি ছিল। তোমাদেরও মনে আছে, আমি আবার একটু বলে নিই। কাজলের মামা অন্তু, সে কি করত? সে একেবারেই ঢাকায় আসতে চাইতো না। তখন কাজলের মা তাকে বারবার বলতেন যে তিনি যেন ঢাকায় আসেন এবং ঢাকায় এসে ততদিন থাকেন যতদিন তার চাকরি না হয়। কিন্তু কাজল মামা আসতেই চাইতেন না। কেন বলো তো? কারণ তার একেবারেই শহর ভালো লাগতো না। তিনি গ্রামে থাকতেই পছন্দ করতেন। কিন্তু কাজল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য অন্তুর মন আনচান করত। সে চাইতো কাজল মামা এসে তাকে সেই মুক্তিযুদ্ধের গল্পগুলো শোনাক। কিন্তু কাজল মামা তো আসতেন না। তখন অন্তুর মা কি বুদ্ধি দিয়েছিলেন? যে কাজল মামাকে যেন চিঠি লিখেন, যে কাজল মামা ঢাকায় এসে তাকে গল্পগুলো শুনিয়ে যাক। অন্তু কি করেছে? মায়ের এই বুদ্ধি সে নেয়ার আগেই কিন্তু সে নিজেই চিঠি লিখে পাঠিয়েছিল। এবং সে যেদিন চিন্তা করেছে সেদিন রাত্রে তার একদমই ঘুম হচ্ছিল না। অথচ সে যখন ঘুমিয়ে পড়ল, সকালবেলায় সে কি দেখলো? যে কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এবং সে উঠেই কি করলো? কাজল মামাকে সাথে সাথে সে বলল, মামা আজ 19 তারিখ, দুদিন পরেই কিন্তু 21শে ফেব্রুয়ারি। মামা কি বলেছিলেন? মামা বলেছিলেন, ঠিক আছে আমি একটু বিশ্রাম নিয়ে নিই,
তারপরে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। কাজল অন্তুকে কিন্তু অনেক গল্প শুনিয়েছিলেন, তাই না? সেই গল্পে কি ছিল? ঢাকা শহরের কিছু স্থানের নামকরণের ইতিহাস। তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। তাহলে আজকে আমরা পরের পাঠে যখন যাব, দেখবে যে তোমাদের খুব ভালো লাগবে। গল্পটি কিন্তু যখন আমরা পড়ি তখন মনে হয় যে এই চরিত্রটি মনে হয় আমি নিজেই। তাহলে চলো পরের পাঠে যাওয়ার আগে একটু শিখন ফলটি দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক সম্পর্কে বলতে পারবে, কঠিন শব্দের অর্থ জেনে তা বাক্যে প্রয়োগ করতে পারবে, নির্ধারিত অংশ সঠিক উচ্চারণে সরব পাঠ করতে পারবে, পিতৃপুরুষের গল্প গল্পের মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বলতে পারবে, সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা মূল পাঠে চলে যাই। হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? মা বলেছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো। অন্তু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। পরবর্তী অংশে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু নতুন শব্দ, যেগুলো আমরা এই অংশ থেকে পেয়েছি। তাহলে চলো দেখি নতুন কি শব্দগুলো আমরা পেলাম। লালসা। লালসা শব্দটির অর্থ কি বলো তো? আমি জানি তোমরা জানো, তারপরেও আমি বলে দিচ্ছি। আকাঙ্ক্ষা বা লিপ্সা। এর পরের শব্দটি তফাৎ। তফাৎ শব্দের অর্থ কি? পার্থক্য, ব্যবধান, অন্তর বা প্রভেদ। আমরা যখন যে অর্থটি আমাদের প্রয়োজন বাক্যে আমরা সেটিই ব্যবহার করব। চলো দেখি এর পরের শব্দটি কি? শৃঙ্খল। শৃঙ্খল শব্দের অর্থ হচ্ছে শিকল বা বন্ধন। আমরা কিন্তু যখনই পড়ব বা কোনো নতুন শব্দের অর্থ আমরা পাবো, সেটি কিন্তু খুব যত্ন সহকারে দেখব। কারণ শব্দের অর্থ যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু বাক্যে প্রয়োগ করতে আমাদের অনেক সমস্যা হবে। তাহলে যখনই আমরা নতুন কোনো শব্দের অর্থ পাবো, আমরা কি করব? আমরা খুব মনোযোগ সহকারে সেটি দেখব এবং সাথে সাথে খাতায় লিখে রাখব। তাহলে চলো দেখি পরের অংশে কি আছে। দেখতে দেখতে রিকশাটা রোকেয়া হল আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো। কাজল মামা বললেন, এই যে ডান পাশে বিল্ডিং দেখছিস, ওটার নাম কি জানিস? না, জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজী মোহাম্মদ হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে মেরেছিল। কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্রেরা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। তাহলে চলো দেখি আমরা এই অংশটুকু থেকে কি কি শব্দ খুঁজে পেলাম। আমরা এখানে দুটো শব্দ খুঁজে পেয়েছি। এই শব্দগুলো কিন্তু আসলে টিকা। তাহলে চলো আমরা দেখি যে এখানে এই শব্দগুলো সম্পর্কে কি লেখা আছে। হানাদার বাহিনী, অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে বোঝানো হচ্ছে। এই বাহিনী বাংলার নিরীহ জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এর পরের শব্দটি হচ্ছে সামরিক শাসন। চলো দেখি সামরিক শাসন সম্পর্কে কি লেখা আছে। সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয়, তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়। খুব মনোযোগ দিয়ে কিন্তু এই টিকাগুলো পড়বে এবং পড়ার সাথে সাথে অবশ্যই খাতায় লিখে রাখবে। কারণ যত বেশি লেখার চর্চা করবে, তত বেশি তোমার পড়া মনে থাকবে।
সেজন্য পড়ার সময় সব সময় সামনে খাতা নিয়ে বসবে। তাহলে চলো দেখি এর পরে কি আছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদেই মহান 21শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে, অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে। আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। মামাকে বলে, মামা, এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি, এবার তোকে নিয়েই আসবো। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। তাহলে চলো দেখি এখানে আমরা কি কি শব্দ খুঁজে পেয়েছি। অগণিত, অগণিত শব্দের অর্থ অগণনীয়। ইতিহাস, ইতিহাস মানে অতীত বৃত্তান্ত। তিতিক্ষা, তিতিক্ষা শব্দের অর্থ সহনশীলতা। করুণ, করুণ শব্দের অর্থ হচ্ছে শোক বা করুণার উদ্রেককর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা পিতৃপুরুষ গল্পের কিছু অংশের আলোচনা করলাম, সেখান থেকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানলাম এবং নতুন কিছু শব্দের অর্থ জানলাম। এখন কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন যদি আসে আমরা কিন্তু উত্তর দিতে পারবো। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার একটি সঠিক উপায় কি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা তো সবাই সিনেমা দেখো, তাই না? একটি সিনেমার কাহিনী যেমন আমরা মনে রাখি, সেরকম আমরা যদি যে গল্প বা কবিতাটা পড়ছি সেটির কাহিনীকে মনে রাখি এবং উদ্দীপকের সাথে সেটিকে যদি আমরা একটু মিলিয়ে দিই, তাহলেই দেখবে তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? সৃজনশীল প্রশ্নের জন্য আমাদেরকে প্রথমে সেই গল্পটি ভালোভাবে পড়তে হবে এবং গল্পের যে মূল ভাব সেটি মনে রাখতে হবে। তাহলে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন আসুক আমরা উত্তর দিতে পারবো। এবার তাহলে চলো আমরা চলে যাই পরের অংশে, যে আমাদের বাড়ির কাজ কি আছে আজকে। আমাদের আজকের বাড়ির কাজ, যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? হানাদার বাহিনী বলতে কাদের বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই বাড়ির কাজ খুব মনোযোগ দিয়ে করবে, কারণ স্কুল যখন খুলে যাবে তখন এই বাড়ির কাজ কাকে দেখাতে হবে? তোমাদের যে বিষয় শিক্ষক আছেন তাকে দেখাতে হবে। কেন দেখাতে হবে সেটি তো তোমরা সবাই জানো, যে আমাদের এই যে বাড়ির কাজ, এই বাড়ির কাজের যে নম্বর সেটি কোথায় যুক্ত হবে? আমাদের ধারাবাহিক মূল্যায়নের যে নম্বর সেখানে। তাহলে খুব মনোযোগ দিয়ে আমাদেরকে এই বাড়ির কাজ করতে হবে। আমি জানি তোমরা যখনই এই ক্লাস দেখো তখন অবশ্যই বই এবং খাতা নিয়ে বসে যাও এবং কঠিন শব্দের অর্থগুলো তোমরা লিখে ফেলো। তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর করতে একেবারেই কষ্ট হবে না, তাই না? লেখাপড়া তো অনেক হলো, এবার আমাদের নৈতিক শিক্ষার পালা। আমাদের আজকের নৈতিক শিক্ষা হচ্ছে বাসায় থাকবো, সুন্দরভাবে থাকবো এবং বাসায় বড়দের সাথে ভালো করে সুন্দর করে কথা বলবো। তাদের কোনো কথায় আমরা খুব বাজে প্রতিক্রিয়া দেখাবো না। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে কোথায় যেতে হবে? সবাই জানো, কিশোর বাতায়ন। কিশোর বাতায়নের পেজে গিয়ে তোমরা কি করবে? তোমাদের যে প্রশ্ন সেটি তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমাদের জন্য আরো মজার একটি বিষয় আছে, তাই না? সেটি কি বলো তো? কুইজ। অবশ্যই তোমরা সেই কুইজে অংশগ্রহণ করবে এবং নিজেদের মেধা যাচাই করবে। আমি জানি তোমরা সবাই কিশোর বাতায়নে সবসময়ই থাকো, তোমরা বাড়ির কাজ দাও, তোমরা আরো অনেক কিছু দাও। তাহলে তোমরা কি করবে?
কিশোর বাতায়নে গিয়ে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবে। তাহলে শিক্ষার্থীরা, করোনায় আতঙ্কিত না হয়ে তোমরা সচেতন থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বাসায় থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ তোমাদের সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসি গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সাথে থাকব। তোমরা প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ টেক্সট বুক, খাতা, কলম এগুলো এবং ক্যালকুলেটর সহ মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই পাঠ শেষে ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থের আয়তন নির্ণয়ে সংবলিত সমস্যার সমাধান করতে পারব। তো তোমাদের আজকে আমি এর আগের ক্লাসে কিছু ম্যাথ করেছি। আজকে তোমাদের 23 নাম্বার যে ম্যাথটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করি। আসো তোমরাও আমার সাথে দেখো। যেখানে বলা হয়েছে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আমরা যদি এরকম একটা আয়তাকার বাগান চিন্তা করি, যে তোমার কোশ্চেনে বলা আছে বাগানটি আয়তাকার, তো সেক্ষেত্রে আমরা এটাকে আয়তাকার ধরে নিব। আর এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 80 মিটার, তাহলে এটা হলো 80 মিটার। আর প্রস্থ যেটা সেটা দেওয়া আছে, তো এটা যদি বাগানের ভিতরের চারদিকের আমরা একটা 4 মিটার প্রশস্ত পথটাকে এইভাবে দেখাই, অর্থাৎ এইটাও 4 মিটার, এইটাও 4 মিটার, এইটাও 4 মিটার, এই পাশেও 4 মিটার, তাই প্রত্যেকটা পাশেই কিন্তু 4 মিটার প্রশস্ত পথ রয়েছে। তো এখন বলছে যে এই পথটা যদি বাধাই করতে চায় তাহলে 7.25 টাকা দরে, অর্থাৎ 1 মিটারে যদি 7.25 টাকা খরচ হয়, তাহলে এই পুরো পথটা বাধাই করতে কত টাকা খরচ হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখন তুমি একটু চিন্তা করো যে এখানে আমরা যদি এই পথের কত টাকা খরচ হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? আগে আমাদের পথের ক্ষেত্রফল বের করা দরকার, মোট ক্ষেত্রফল। আর 1 বর্গ মিটারে কত খরচ হয় সেটা আমাদের ডাটাটা বইয়ে দেওয়া আছে। তারপরে আমরা টোটাল ক্ষেত্রফলের সাথে ওই টাকাটা গুণ করে আমরা খরচটা বের করতে পারবো। কিন্তু তার আগে আমাদের যে কাজ সেটা হলো যে বাগানের এই পথের ক্ষেত্রফল বের করতে হবে। তো যেসব উপত্য দেওয়া আছে সে অনুযায়ী আমরা বলতে পারি যে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, না বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 60 মিটার। প্রস্থ হলো 60 মিটার। তাহলে আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ যে দুইটা দেওয়া আছে সেই দুইটা আমরা লিখে নিলাম। সুতরাং বাগানের ক্ষেত্রফল
ক্ষেত্রফল ইকুয়ালস টু 80 গুণ 60, ক্ষেত্রফলের একক যেহেতু বর্গমিটার, দ্বিমাত্রিক ক্ষেত্রফল, এই জন্য আমরা কি লিখব, বর্গমিটার। তো এখানে 4800 বর্গমিটার, গুণ করে দাও, 4800 বর্গমিটার আসে। 6টা 48 আর 2টা 0, তাহলে 4800 বর্গমিটার। যেহেতু 4 মিটার প্রশস্ত রাস্তা রয়েছে, যেহেতু 4 মিটার প্রশস্ত রাস্তা রয়েছে, রাস্তাটা কিন্তু ভিতরের দিকে, সুতরাং রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কি হবে দেখো, যে আমাদের এইখানে 4 মিটার আছে, এইখানেও 4 মিটার আছে, তাহলে এই 4 মিটার বাদ দিতে হবে। তাহলে টোটালটা আছে তোমার এই পর্যন্ত হলো 80 মিটার। দেখো এই টোটালটা হলো 80 মিটার। তো এইখান থেকে যদি তুমি 4 বাদ দিবা আর এইখান থেকেও 4 বাদ দাও, তাহলে বাকি থাকে কত, 80 থেকে 2 দিক থেকে 4 বাদ যাবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 80 মাইনাস 4, তাহলে 80 বিয়োগ 4 গুণ 2 মিটার। এখানে তুমি ব্র্যাকেটের ভিতরে 4 যোগ 4ও লিখতে পারতা, সেটাও করা যেত, কারণ 4 4 8 হবে, গুণ করলে হবে। কিন্তু যদি ভিন্ন ভিন্ন হইতো, এখানে 3 থাকতো, এখানে 4 থাকতো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার যোগ করতে হতো, সেক্ষেত্রে গুণ করলে হতো না। তো এখানে আমরা এই যেহেতু 2 দিকে 1, সেক্ষেত্রে গুণও দিয়ে দিতে পারি, যোগও দিয়ে দিতে পারি। তাহলে এক্ষেত্রে এইখানে আমাদের যে বাগানের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আসলো। তো তুমি 80 থেকে 8 বাদ দাও, তাহলে এখানে আসে 72 মিটার, অর্থাৎ 72 মিটার। তাহলে আমরা বাগানের যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম, দৈর্ঘ্যটা পেলাম। এখন আমরা একইভাবে দেখো, যদি প্রস্থটা বের করতে চাই, প্রস্থ হইলো এই অংশটুকু, তাহলে এই অংশটুকু যদি বের করতে চাই আমরা, তাহলে এইটা কি হবে, আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে, এটা 60 বিয়োগ 2 মিটার। তাহলে এখানে হলো 60 থেকে 8 বাদ দাও, এটা আসে 52 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হলো কত, 72, আর প্রস্থ হইল 52, তাহলে আসে 3744 বর্গমিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল তাহলে তোমরা এখানে লিখে নেবা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আমি শুধু সংখ্যাটা লিখে নিলাম, কত হলো এটা 4800 আর হলো 3744 বর্গমিটার। তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, এটা আসবে হলো 1056 বর্গমিটার। যেহেতু 1 বর্গমিটারে খরচ হয় সুতরাং আমাদের কত বর্গমিটার হয়েছে রাস্তার ক্ষেত্রফল 1056, তাইলে 1056 বর্গমিটারে খরচ হবে 7.25 গুণ
1056 টাকা, অর্থাৎ 7656 টাকা। তো আমাদের দেখো এই খরচটাই এখানে বের করতে বসে। আমাদের খরচটা হলো 7656 টাকা খরচ হয়। 28 নাম্বার ম্যাথটায় কি বলেছে তোমরা একটু পড়ো সবাই আমার সাথে। 28 নম্বরে বলা হয়েছে যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা নির্ণয় করো। মজার বিষয় হলো যে এইটা তোমরা বাস্তব জীবনে এরকম দেখো যে এইরকম যদি একটা পাত্র হয়, যেই পাত্রের ভিতরে আমি একটু তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। দেখো এই পাত্রের ভিতরে তুমি যদি আরেকটা বস্তু রাখো, সাপোজ এই বস্তুটাকেই রাখলা, তো এখন এটাকে যদি এরকম পানি দ্বারা পূর্ণ করা থাকে পুরোটা, তুমি এই বস্তুটাকে যদি তুলে নিয়ে আসো তাহলে কিন্তু এই বস্তুটাকে তুলে নিয়ে আসার পরে দেখা যাবে যে এই পানির লেয়ারটা একটু নিচে নেমে যাবে। তো সেই নিচে নামার পরে যে পানির উচ্চতা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাইলে শুরুতে কি হয়েছিল যে একটি তোমার 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে এবং চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পরে, তাহলে শুরুতে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, একদম এই পানিতে টইটুম্বুর আছে, অর্থাৎ পুরোপুরি এটা ফিল আপ। তো সেক্ষেত্রে আমাদের তাইলে আমরা ওই ক্ষেত্রে যে আয়তন, সেই আয়তনটা বের করতে পারি। আয়তনটা আমাদের যেহেতু চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা দেওয়া আছে সেইটা দিয়েই বের করা যাবে। তাইলে আমরা যেসব তথ্য দেওয়া আছে সেগুলো তুলে নেই। দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ হলো 2 মিটার, আর হলো উচ্চতা, এটাও দেওয়া আছে, উচ্চতা হলো 1 মিটার। আবার আমাদের যে ঘনকটা রাখা আছে এর ভিতরে, ঘনক আকৃতির একটা ধাতব ঘনক বা ঘনক আকৃতির বস্তু যেটা রাখা আছে সেইটার যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে সেন্টিমিটারে। তো আমরা যদি এটাকে সেন্টিমিটারে নিয়ে নেই তাহলে আমাদের কি হবে, এটা 3 আর হলো 100 সেন্টিমিটারে, যেহেতু তোমরা জানো যে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে এটা হবে হলো 300 সেন্টিমিটার। তাহলে একইভাবে এটাকেও 100 দিয়ে গুণ দাও, তাহলে আমি গুণটা দেখালাম না সরাসরি, তাহলে এটা কি হবে 200 সেন্টিমিটার, সরাসরি লিখে দিলাম। এরপরে হলো কি, এখানে কি আসবে, তাইলে 1 মিটার, এটা হবে কি তাইলে 100 সেন্টিমিটার। তুমি এখানে লিখে দিতে পারো যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো দেখো আমরা এই চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা পেয়েছি, তাহলে আমরা অবশ্যই চৌবাচ্চার যে আয়তন সেই আয়তনটা বের করতে পারি। চৌবাচ্চা হলো একটা ঘনবস্তু, ঘনবস্তুর আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেই সূত্র আমরা ব্যবহার করে আয়তনটা বের করে ফেলবো। সুতরাং চৌবাচ্চার আয়তন তাহলে কি হবে, এটা 300, দৈর্ঘ্য হলো 300, প্রস্থ হলো 200, উচ্চতা হলো 100, এটা ঘন সেন্টিমিটার। তাহলে এখানে এটাকে গুণ করে দেই, তাহলে 6টা শূন্য হবে।
আচ্ছা, এইটা হলো আমাদের এই চৌবাচ্চার সম্পূর্ণ আয়তন। এখন এই আয়তনের ভিতরেই আবার ঘনকও রাখা আছে, অর্থাৎ এর মধ্যে ঘনক যে তোমার যে ধাতব ঘনক, সেই ধাতব ঘনকের আয়তন এটার সাথে যুক্ত। এখন আমরা যদি ধাতব ঘনকটার আয়তন বের করতে চাই, খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাইলে এখানে হলো ধাতব ঘনকের আয়তন। আর ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য হলো যে ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান নয়, সেটা হলো ঘনবস্তু। আর যেখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, সেটা হলো ঘনক। অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটাকে আমরা ঘনবস্তু বলবো। তাহলে ঘনক একটা ঘনবস্তু, কিন্তু যখন ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় সেটাকে আমরা বলি ঘনক। তাইলে এখন দেখো ঘনকের আয়তন আবার আমরা এভাবে লিখতে পারি, আবার ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু 50 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন হবে আমাদের বাহুর তিনটার গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাই যেহেতু আমাদের 50, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে আমাদের তিনটাই আমাদের 50 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 50 ইন্টু 50, এখানেও ঘন সেন্টিমিটার। তাহলে এখানে 50কে 3 বার গুণ করে দেখো কত আসে। দেখো তাহলে কি আসবে, 125, তারপরে 3টা শূন্য, ঘন সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই ঘনক আকৃতি, যে ঘনকটা এখানে আছে, সেই ঘনকটাকে যদি এখান থেকে সরিয়ে ফেলি, অর্থাৎ উপর থেকে এটাকে বের করে ফেললাম, বের করে ফেললে কী হবে, যে পানির লেয়ারটাই যে পরিপূর্ণ ছিল সেখান থেকে কিছুটা নিচে নেমে আসবে এরকম, অর্থাৎ পানির লেয়ারটা নিচে নেমে আসবে। তো পানির লেয়ারটা যদি নিচে নেমে আসে, কতটুকু নেমে আসবে অর্থাৎ সেটা আমরা বের করতে পারি, তখন যে পানির আয়তন কী হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে দেখো কোশ্চেন অনুযায়ী আমরা এইভাবে সাজিয়ে লিখবো, যে কোশ্চেনে বলা আছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পরে ঘনকটি তুলে নেওয়া হলো। তাহলে আমরা লিখবো যে ঘনকটি তুলে নেওয়ার পরে যে পানি, অবশিষ্ট পানির আয়তন, ঘনকটি তুলে নেয়ার পর অবশিষ্ট পানির আয়তন। ঘনকটি তুলে নেওয়ার পরে অবশিষ্ট পানির আয়তন কী হবে? তাহলে আমাদের যে টোটাল চৌবাচ্চার যে পানির আয়তন, সেখান থেকে যদি এই আয়তন বাদ দেই, তাহলে আমরা এটা বের করে ফেলবো। তাহলে কি হলো, এটা 6, তারপরে 6টা শূন্য, এরপরে 125, 3টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। তো এটা বিয়োগ করো, দেখো এটা আসে এত ঘন সেন্টিমিটার আসে। তো দেখো আমাদের যে খালি বলছে যে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা নির্ণয় করতে বলছেন। এখন এই যে অবশিষ্ট পানির, তুমি একটু চিন্তা করো যে আমি যদি এইভাবে আবার দেখাই তোমাদের চিত্রটা, যে এইটাই ধরে নিলাম। তো এখন এইখানে যদি পানির লেয়ারটা ছিল এই পর্যন্ত, তুলে নেওয়ার পরে পানির লেয়ারটা আসছে এই পর্যন্ত, তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে? তার চেঞ্জ হয়েছে এই উচ্চতাটা আগে ছিল এই পর্যন্ত, সেখান থেকে উচ্চতাটা এখন হয়েছে এই পর্যন্ত। কিন্তু এই যে দৈর্ঘ্য, বা এটা তো একটা ঘনক আকৃতির, এইভাবে যদি আমরা দেখি এইরকম, তাইলে এখন দেখো যে এইখানে তার এই
এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা বিষয় কিন্তু চেঞ্জ হয় না, এই দুইটা ঠিকই আছে তার, অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থ শুধু উচ্চতাটা চেঞ্জ হয়েছে। তাইলে আমাদের এই সেক্ষেত্রে এই আয়তনটাও পেয়ে গেছি। তাইলে আমাদের ঘনকটি তুলে আনার পরে তোমার কোশ্চেনে চেয়েছে যে পানির গভীরতা কত হবে, মানে অর্থাৎ এই উচ্চতাটা বা গভীরতাটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। ঘনকটি তুলে নেওয়ার পর গভীরতা ইকুয়ালস টু এইচ ধরে নিলাম আমরা, ধরি ঘনকটি তুলে নেওয়ার পরে গভীরতা হলো এইচ। আর আমাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা ঠিকই আছে, দৈর্ঘ্য হলো 300, যেটা আমরা আগেই পেয়েছিলাম 300 সেন্টিমিটার, এটাকেও এককটা লিখি 300 সেন্টিমিটার, এটা হলো 300 সেন্টিমিটার। আর হলো প্রস্থ যেটা ছিল, প্রস্থ এটাও অপরিবর্তিত থাকবে, প্রস্থ হলো 200 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা আমাদের দৈর্ঘ্য, আচ্ছা প্রস্থ দেওয়া আছে 2 মিটার আর হলো উচ্চতাটা ছিল 1 মিটার, তাহলে এখানে উচ্চতাটা আমাদের আসবে না, আসবে শুধু হলো দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য পেয়েছি আমরা 300 সেন্টিমিটার, প্রস্থ পেয়েছি 200 সেন্টিমিটার, আর এই গভীরতাটা বা উচ্চতাটা সেটা আমরা এইচ ধরে নিয়েছি। তাহলে সুতরাং এক্ষেত্রে আয়তন কি হবে, 300, 200 আর এইচ এত ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 60,000 ঘন সেন্টিমিটার। দেখো আমাদের এই আয়তন এবং এই আয়তন কিন্তু একই, যে পার্থক্য বের করেছি, তাহলে আমরা প্রশ্ন মতে এই দুইটাকে সমান লিখতে পারি। প্রশ্ন মতে 6000 এইচ ইকুয়ালস টু বা এইচ ইকুয়ালস টু 5875, 3টা শূন্য, আর এখানে আসছে আমাদের 60,000। আচ্ছা, এটা ভাগ দাও, দেখো কত আসে, 5875, 3টা শূন্য ভাগ তাহলে আমরা ওখানে পেয়েছি 5875 শূন্য শূন্য শূন্য, 3টা শূন্য বাই 6 শূন্য শূন্য শূন্য। এখানে আসে আমাদের 97.92 ঘন 97.92, তাহলে এটা একটা আসবে আমাদের সেন্টিমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের যে গভীরতা অর্থাৎ পরিবর্তিত যে গভীরতা, পানির গভীরতা যেটা হবে সেটা বের করে ফেললাম 97.9। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো, এবং এই আলোকেই আমাদের এই সব নিয়মের ভিতরেই এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো তোমরা আশা করি সব ম্যাথগুলোই করবে। তোমাদের আমি সুনির্দিষ্ট কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে। অনুশীলনী 3 থেকে তোমরা যেটা করবে সেটা হলো
যখনই তোমার স্কুল খুলবে সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে ম্যাথগুলো দেখাতে হবে এবং এটা ম্যাথমেটিক্সের জন্য আলাদা খাতা তৈরি করেই তোমরা করবে। এর উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনে করো যে আমার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো রিভিউ করে দেখতে হবে, দেখে আর একবার দেখে পুনরায় দেখে তোমরা ম্যাথগুলো ভালোভাবে করতে পারবে, তাহলে তোমাদের জন্য সেই সুযোগ রয়েছে। তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো। সেখানে তোমরা কমেন্টে গিয়ে তোমাদের কোশ্চেন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা ক্লাসটা পুনরায় দেখে নিতে পারবে। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, সেই মতামতগুলো আমাদের অবশ্যই ইমেল করে তোমরা জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারের নির্দেশনা মোতাবেক তোমরা ঘরে থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন হোসেন আজকে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমি ব্যবসা উদ্যোগের আজকে দ্বিতীয় অধ্যায়ের উপরে তোমাদের ক্লাসটি নিব। তো আজকের পাঠ শিরোনাম হচ্ছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। তোমরা নিশ্চয়ই জানো এই দ্বিতীয় অধ্যায়ের উপরে আমরা আরও একটি ক্লাস নিয়েছি, সুতরাং আজকের ক্লাসটি হবে কিন্তু দ্বিতীয় ক্লাস। আজকের আলোচনার শেষে তোমরা যে বিষয় জানতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে। তো তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি আজকের প্রথম আলোচনা, বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। সেই বাধাসমূহ কি, কোন কারণে আমরা আমাদের দেশে ব্যবসা উদ্যোগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, সেই কারণগুলা কি, বাধাগুলা কি, সেগুলো আমরা একটু একে একে দেখে নিই। 1. সুষ্ঠু পরিকল্পনার অভাব। 2. চাকরির প্রতি অধিক আগ্রহ। 3. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। 4. প্রচারণার অভাব। 5. প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। 6. প্রশিক্ষণের অভাব এবং 7. রাজনৈতিক অস্থিরতা। এই যে আমরা বাধাগুলো দেখলাম, 7টা বাধা আমরা এখানে দিয়েছি। তো এই কারণেই বাংলাদেশে ব্যবসা উদ্যোগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তো আমরা একটু এগুলার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। উদ্যোগ উন্নয়নের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ও পর্যায়ক্রমে বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনা খুব প্রয়োজন, কিন্তু বাস্তবে এমন পরিকল্পনা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করার অভাবেই ব্যবসা উদ্যোগ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারছে না, ফলে এটি একটি ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা। এরপরে আমরা দেখতে পাচ্ছি চাকরির প্রতি অধিক আগ্রহ। প্রাচীনকাল থেকে দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, ফলে শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর তাদের আগ্রহ কম। আমাদের দেশের যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে তাদের মূল লক্ষ্য থাকে চাকরি করা, কারণ ব্যবসা করতে গেলে সেখানে ঝুঁকি বিদ্যমান
ভবিষ্যতে অনিশ্চয়তা রয়েছে, লোকসান হওয়ার সম্ভাবনা আছে এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করতে হবে, এরকম ঝুঁকিমূলক কর্মকাণ্ডে তারা শুরুর দিকে যেতে চায় না। ফলে এই যে চাকরির প্রতি অধিক আগ্রহ, এটা ব্যবসা উদ্যোগ উন্নয়নে আরেকটি বাধা। এর আমরা ব্যবসা উদ্যোগের যে বাধা রয়েছে তার মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাব। আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রচলিত থাকলেও মেধাবী শিক্ষার্থীদের এদিকে আগ্রহ কম। মেধাবী শিক্ষার্থীদের যদি কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় অংশগ্রহণ করত, তাহলে দেখা গেছে যেই বাধাগুলো ব্যবসা উদ্যোগ বিষয়ে রয়েছে সেগুলো অনেকাংশে হয়তো কেটে যেত। এরপরে প্রচার প্রচারণার অভাব। আমরা জানি প্রচারেই প্রসার। যদি অনেক উদ্যোক্তার ব্যবসা উদ্যোগ যারা গ্রহণ করবেন তাদের দেখা যায় যে তাদের মনস্তাত্ত্বিক হয়তো গুণাবলীগুলো রয়েছে, তাদের হয়তো সৃজনশীলতা রয়েছে, উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, দৃঢ়প্রত্যয় রয়েছে এবং আত্মবিশ্বাসও রয়েছে, এরকম গুণাগুণগুলো রয়েছে, কিন্তু যথেষ্ট প্রচার প্রচারণার অভাবে তারা দেখা গেছে তাদের যে ব্যবসা উদ্যোগ গ্রহণ করার যে মানসিকতা, সেই মানসিকতার দ্বারপ্রান্তে তারা পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। তাহলে এইটাও একটা ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। এরপরে দেখছি প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। এক্ষেত্রেও বলা যায় অনেকেই আছেন যারা উদ্যোগ গ্রহণে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় মূলধন ও অর্থের অভাবে এগিয়ে আসতে পারছেন না। অনেক ব্যবসা উদ্যোগ অনেকে আছে নিতে চাচ্ছেন, তাদের সুপ্ত প্রতিভা রয়েছে, তাদের সৃজনশীলতা রয়েছে, উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে, সাংগঠনিক ক্ষমতাও রয়েছে, তিনি ব্যবসা উদ্যোগ গ্রহণের জন্য একদম যোগ্য একজন লোক, কিন্তু দেখা যায় যে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাবে তিনি সেই ব্যবসা উদ্যোগটি নিতে পারছেন না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাবও ব্যবসায় উদ্যোগ উন্নয়নে আরেকটি বাধা। এরপরে আমরা দেখতেছি প্রশিক্ষণের অভাব। আমরা জানি কোনো একটি সুনির্দিষ্ট কাজে কর্মী বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন উদ্যোক্তার মধ্যে হয়তো আমরা জানি উদ্যোক্তা জন্মগতভাবে উদ্যোক্তা, কিন্তু প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমেও উদ্যোক্তা সৃষ্টি করা যায়। যদি প্রচুর পরিমাণে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো, হয়তো বাংলাদেশের ব্যবসা উদ্যোগ আরো উন্নতি সাধন করতে পারত। তো প্রশিক্ষণের অভাবও ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপরে রাজনৈতিক অস্থিরতা। আমাদের দেশে প্রায়ই আমরা দেখতে পাই রাজনৈতিক অস্থিরতা বিরাজমান, ঘন ঘন হরতাল, অবরোধ ইত্যাদি কারণে ব্যবসার পরিচালনায় বাধা তৈরি হচ্ছে। ফলে এ কারণেও ব্যবসা উদ্যোগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। এগুলো হলো ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। এরপরে আমাদের কাজ হচ্ছে তাহলে এই বাধাগুলো তো রয়েছে, তাহলে এই বাধাগুলো দূর করার উপায় কি, সেই উপায়গুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায়। কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে পরিকল্পনায় আমরা দেখেছি যে কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভবপর হয় না, সেটা নিতে হবে। এরপরে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে, দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে, উদ্যোক্তাদের বিনিয়োগ পরামর্শ প্রদান করতে হবে, প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে শিল্পোদ্যোগ উন্নয়ন বিষয়টি ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এই 8টা উপায় যদি আমরা করতে পারি, 8টা কাজ যদি করতে পারি, তাহলে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা অনেকাংশেই দূরীভূত হবে বলে অনেক স্কলার যারা আছেন তারা বিশ্বাস করেন। এরপরে এর মধ্য দিয়েই আমাদের এই পাঠের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করে এনেছি। এখন আমরা অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু বলতে চাই। তোমরা যে 100 মার্কের পরীক্ষা দিবা, সেখানে কিন্তু 70 মার্ক হচ্ছে সৃজনশীল এবং 30 মার্ক হচ্ছে নৈর্ভিত্তিক। এই 30 মার্কের নৈর্ভিত্তিকের মধ্যে তোমাদের 40% নৈর্ভিত্তিক আসবে জ্ঞানমূলক, 30% নৈর্ভিত্তিক আসবে অনুধাবনমূলক, 20% নৈর্ভিত্তিক আসবে প্রয়োগমূলক এবং বাকি 10% নৈর্ভিত্তিক আসবে উচ্চতর চিন্তন দক্ষতার। তাহলে এইভাবে তোমাদের জ্ঞান এবং অনুধাবনই কিন্তু 70% নৈর্ভিত্তিক। এরপরে তোমরা যে নৈর্ভিত্তিকগুলা দেখবা, সেই নৈর্ভিত্তিকগুলা কিন্তু 3 ধরনের। কি কি? একটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, আর একটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক, আর একটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। সাধারণ বহু নির্বাচনী সাধারণত যে সনাতন সিস্টেম আছে নৈর্ভিত্তিকের এমসিকিউর, যে 4টা
তোমার বিকল্প দেওয়া থাকবে, তার মধ্যে একটা সঠিক হবে, এটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী। বহুপদী সমাপ্তি সূচক, এখানে হচ্ছে রোমান সংখ্যা তিনটা তথ্য দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটা বেছে নিতে হবে তোমাকে। আর অভিন্ন তথ্য, তার মানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপক থেকে উদ্দীপকটা ভালো করে পড়ে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এই যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, এগুলা কিন্তু প্রয়োগমূলক এবং উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন। সুতরাং তোমার যদি অধ্যায়টা ভালোভাবে পড়া না থাকে, তাহলে কিন্তু তুমি এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। আর এই বহুপদী প্রশ্ন সাধারণত একটা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টা থাকতে পারে, আর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন 3 থেকে 4টা থাকতে পারে। তো আমরা বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে তাহলে অনুশীলনের প্রশ্নগুলো দেখি। নিচের কোনটি ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়? আত্মবিশ্বাস, অবশ্যই এটা ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য। গুণাবলীগুলোই সাধারণত বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। উদ্ভাবনী ক্ষমতা, এটাও বৈশিষ্ট্য। পুঁজি সংগ্রহের দক্ষতা, এটাও বৈশিষ্ট্য। ঝুঁকি এড়ানোর মানসিকতা, একজন উদ্যোক্তা কোনোভাবেই ঝুঁকি এড়াবেন না, তিনি ঝুঁকি গ্রহণ করবেন, এটাই আমরা চ্যাপ্টারের মধ্যে পড়ে আসছি। সুতরাং উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়, এটাই হবে ঘ, ঝুঁকি এড়ানোর মানসিকতা। 2 নম্বর, ব্যবসা উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায় কিভাবে? কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে। আমরা এটা কিন্তু বাধা দূরীকরণের উপায়ের মধ্যে সেখানে পড়ে আসছি যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়, তাহলে এটা সঠিক। রোমান সংখ্যা 2, গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে, এটাও কিন্তু আজকে আমরা আলোচনা করেছি, তাহলে এটাও রাইট। এরপরে এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে, তাহলে এটা কিন্তু বলা হয়নি চ্যাপ্টারের মধ্যে, সুতরাং এটা রাইট নয়। 1 ও 2 কারেক্ট, তাহলে ক। এরপরে আসো আমরা 3 নাম্বার সৃজনশীল নৈর্বৃত্তিকে যাই। 3 নাম্বার নৈর্বৃত্তিকে কি বলেছে? নিচের অনুচ্ছেদটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ে তুমি 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার করবা। অনুচ্ছেদটা কি? এনায়েত স্থানীয় যুব প্রশিক্ষণ থেকে কেন্দ্র থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। সেও তার বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছু বন্ধু বান্ধব ঝুঁকির কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করে, এতে তারা মোটেও থেমে যায়নি। তাহলে এনায়েত যে পারিবারিক পুকুরে মৎস্য চাষ করছে, সেটা নিশ্চয়ই তার শখ নয়, এটা তিনি মৎস্য বিক্রি করে মুনাফা অর্জন করবেন সে কারণেই করেছে। সুতরাং আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। 3 কারেক্ট হবে 2 নাম খ, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ। এরপর 4, বন্ধু বান্ধবদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় এনায়েতের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ধৈর্যশীলতা নো, সাহসিকতা নো, উদারতা নো, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, কারণ বন্ধু বান্ধবরা তাকে কিন্তু নিরুৎসাহিত করেছে। সুতরাং চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতাই তাকে তার মধ্যে এই গুণটি প্রকাশ পেয়েছে, তাহলে ঘ অ্যান্সার। তো নৈর্বৃত্তিক শেষ হয়ে গেল। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল পাঠ্য বইয়ে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন আছে। সেই 2টা সৃজনশীল প্রশ্ন আমি যদি সৃজনশীল প্রশ্নের ব্যাপারে একটু বলে নিতে চাই। সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকে 4টা অ্যান্সার চাওয়া হয়, ক, খ, গ, ঘ। আমরা জানি ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক, ঘ হচ্ছে প্রয়োগমূলক এবং ঘ হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা। ক এবং খ তোমাকে উত্তর করতে হবে হচ্ছে টেক্সট বুক থেকে, অর্থাৎ উদ্দীপকের বাইরে থাকবে। আর গ এবং ঘ এর আনসার করতে হবে তোমাকে উদ্দীপক থেকে। তাইলে এই যে আমরা 4টা প্রশ্ন দেখলাম, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতা, প্রকৃতপক্ষে জ্ঞানের প্রশ্নে জ্ঞান 1, অনুধাবনের প্রশ্নে জ্ঞান 1, অনুধাবন 1, প্রয়োগের প্রশ্নে জ্ঞান 1, অনুধাবন 1, প্রয়োগ 1, এবং উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নেও জ্ঞান 1, অনুধাবন 1, প্রয়োগ 1 এবং উচ্চতর চিন্তন দক্ষতার 1। তাহলে কি দাঁড়ালো? জ্ঞান কিন্তু 4, অনুধাবন হচ্ছে 3 এবং প্রয়োগ হচ্ছে 2, উচ্চতর চিন্তন দক্ষতা হচ্ছে মাত্র 1। এইভাবে হচ্ছে কিন্তু প্রশ্নের উত্তর মূল্যায়ন করা হয়। তো আমরা তোমরা নিশ্চয়ই এই অনেকদিন ধরে সৃজনশীল যেহেতু তোমরা চর্চা করে আসছো, তোমরা যে বিষয়গুলো জানো, আমি আবার একটু রিপিট করলাম। তো পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নের প্রথমে উদ্দীপকটি আমরা একটু পড়ি। মেহেদাত ও নুহাস 2 বন্ধু 10 বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের আর বিদেশে যাবার ইচ্ছা নেই। মেহেদাদের এলাকা চিরামুড়ির তৈরির জন্য বিখ্যাত। সেজন্য মেহেদাদ গ্রামের দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিরামুড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন।
এতে মেধাদের উন্নতির পাশাপাশি কারিগরদেরও সচ্ছলতা বৃদ্ধি পেল। তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা তার একটা ব্যবসা উদ্যোগ, কারণ তিনি চিরামুড়ির যে কারখানা দিবেন সেটা তার নিজের যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পাশাপাশি এলাকায় যে কারিগররা রয়েছেন তাদেরও তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের মধ্যে সচ্ছলতা আসবে। সুতরাং এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। অন্যদিকে নুহাশ গ্রামের ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে খুশি। এই যে পাঠাগার স্থাপন করতে চাচ্ছে নুহাশ, এটা কিন্তু তোমার জনহিতকর কাজ, এটার মধ্যে কোনো মুনাফা অর্জন করার কোনো প্রত্যাশা নুহাশের নেই। সুতরাং এটাকে আমরা শুধু বলতে পারি উদ্যোগ। তাহলে আমরা প্রশ্নের উত্তরে যাই। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। ম্যাট সুসিটা কোন দেশের কোম্পানি? আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা বলেছি, এটা জাপানের কোম্পানি। এরপরে ব্যবসা উদ্যোক্তা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটাও আমরা যে প্রথম ক্লাস নিয়েছি সেখানে পরিষ্কার আলোচনা করেছি যে যিনি উদ্যোগ গ্রহণ করেন, ব্যবসা সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করেন, তাকেই উদ্যোক্তা বলা হয়। তারপরে সেটা ব্যাখ্যা দিতে হবে। আমরা আজকে অ্যান্সারটাও দেখাবো। গ, নুহাশের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা করো। এই যে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা করবে, এটা কিন্তু একটা জনহিতকর জনকল্যাণকর একটা উদ্যোগ। এরপরে আসে মেধাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে, উক্তটি মূল্যায়ন করো। আমরা গ এবং ঘ নাম্বারের প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি দিব না, আমরা ক এবং খ এর অ্যান্সার দিচ্ছি। যে ক এর অ্যান্সার ম্যাট সুসিটা জাপানের একটি কোম্পানি। খ, যিনি ব্যবসায়ের উদ্যোগ নেন তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। ব্যবসা উদ্যোক্তা ন্যূনতম ঝুঁকি নিয়ে চেষ্টা, দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসা স্থাপন ও সফলভাবে তা পরিচালনা করেন। ব্যবসা উদ্যোক্তা ব্যবসায়ের প্রাথমিক ঝুঁকি ও দায় দায়িত্ব বহন করেন। একটি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যবসা উদ্যোক্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি। বাস, এনাফ। এরপরে তুমি 2 নম্বর প্রশ্নের জন্য হয়তো অনেক আজে বাজে কথা বলে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বানাইতে পারো, কিন্তু টু দা পয়েন্টে তুমি যদি 4 লাইনেও অ্যান্সারটা হয় তাহলে 4 লাইন দিলেও তুমি 2 পেয়ে যাবা। আমরা পাঠ্যবইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন আমি এখন পড়ব এবং সমাধান করার চেষ্টা করব। কাজল ছোটবেলা থেকেই ছবি আঁকে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে ছবি ও ব্যানার লিখে থাকে। তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই প্রশংসা করে। পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে কিছু অর্থ আসে, তার উৎসাহ আরো বেড়ে যায়। কিন্তু কিছু সমস্যার কারণে কাজল তার কর্মকে এগিয়ে নিতে পারছে না। কাজল স্বপ্ন দেখে একদিন তার কাজল আর সুনাম ও পরিচিতি এলাকার বাইরেও ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে উদ্দীপক। কাজলও কিন্তু তার যে ছবি অঙ্কন করেছে, যে ছবি, সেই ছবি অঙ্কন করেছে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে। সুতরাং এটাও তার একটা ব্যবসায় উদ্যোগ। এরপরে আমরা 4টা প্রশ্ন দেখে নেই। ক, উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ কি? এটা কিন্তু আমরা প্রথমে পড়ে নিছি। এন্টারপ্রেনিয়ার, উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ। বানানটা তোমাকে অবশ্যই দেখতে হবে, বানান কাটা গেলে কিন্তু তুমি এন্টারপ্রেনিয়ার লিখলেও মার্ক পাবে না। উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য কি? এটা আমরা আলোচনা করেছি। উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার কোন ধরনের গুণটি পরিলক্ষিত হয়েছে ব্যাখ্যা করো। কাজলের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব, মূল্যায়ন করো। এই যে গ এবং ঘ আমরা আলোচনা করে দিয়েছি। আমরা ক এবং খ নাম্বার প্রশ্নটা উত্তর দিয়েছি। উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হলো এন্টারপ্রেনিয়ারশিপ। এই বানানটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। খ, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো। আমরা কিন্তু এগুলা পরিষ্কারভাবে পড়িয়েছি যে উদ্যোগ কি, যে কোনো কর্ম প্রচেষ্টাই কিন্তু উদ্যোগ। আর লাভের আশায় যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, পুঁজি বিনিয়োগ করে, সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করার হচ্ছে ব্যবসা উদ্যোগ। কেবলমাত্র মুনাফা অর্জন করাই সকল উদ্যোগের উদ্দেশ্য নয়। আর ব্যবসা উদ্যোগ কি? ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। 3, সকল প্রকার জনহিতকর কাজ। এটা হচ্ছে উদাহরণ, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ও খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করা ইত্যাদি হচ্ছে উদ্যোগের উদাহরণ। আর ব্যবসা উদ্যোগ সকল প্রকার বৈধ ব্যবসা, যেমন মুদি ব্যবসা, জুয়েলারি ব্যবসা ইত্যাদি। এরপরে আসো বাড়ির কাজ। আমি আবারও বলি, তুমি গ এবং গ তোমরা নিজেরা অ্যান্সার লিখে সেটা তোমাদের বিষয় শিক্ষককে দেখে নিবা, কারণ গয়ের মধ্যে প্রয়োগ এবং উচ্চতর চিন্তা দক্ষতা রয়েছে। এটা এক একজনের এক এক রকম অ্যান্সার হতে পারে, কিন্তু উদ্দীপক এবং টেক্সট বুকের আলোকে যদি তুমি লেখো, সঠিকভাবে লিখতে পারো, তুমি নিশ্চয়ই ফুল নাম্বার পাবা। তোমরা এটা নিজেরা অ্যান্সার লিখে তোমাদের যে বিষয় শিক্ষক আছে তাদেরকে দেখিয়ে নিবা। আমাদের আজকে ক্লাস একদমই শেষ পর্যায়ে। তোমরা যদি এই ক্লাসটি আবার দেখতে চাও
তাহলে আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো। তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্ট করতে পারো অথবা আমাদের মেইল করতে পারো। সরকারি নির্দেশনা মেনে চলো ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পড়াশোনা করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। Hello my dear students, how are you all? Dear students, you know this is a very crucial time because the whole world is infected with a deadly virus called corona. All schools in our country are closed in order to avoid the transmission of virus. That's why our government has taken a decision to continue your classes through Sangshad Bangladesh television. My dear learners, today I am going to teach you a lesson from class 9 and 10 English for today, English first paper. So, take your book out of the bag and sit in front of the TV set with book and pen. I hope you will enjoy the class with full attention. Hello, friends. It's nearly impossible to go through a day without the use of communication. Communication is sending and receiving information between two or more people. We communicate with people to share our thoughts, ideas, and information. We use various means of communication that help us to communicate with others. Mobile phones. You can speak to your friends using the mobile. It's used to make and receive calls and messages. Modern mobile phones allow users to receive and send text messages, emails, images, and videos, as well as access the internet, play games, listen to music, use GPS, and much, much more. Computers. A computer helps us to connect and communicate with people all over the world through the internet. We can send instant messages to people through emails. Newspapers. A newspaper tells us everything that is happening around us in the world. Sometimes people do not use the means of communications wisely. Children spend too much time on mobile phones. This can harm their health and studies. Be careful, kids. Using mobile phones while driving is very dangerous, so you should use all means of communication wisely. Dear students, at first I would like to ask you a question. What is the traditional way of formal learning? Traditional way of formal learning is receiving education from any educational institutions. But now our educational institutions are closed. So the government has made arrangements to continue classes on TV.
students can learn lessons sitting at home. Okay, my dear students, look at the picture. Say what you see in them. In the first picture, we placed some logos around the world. We find them while surfing the internet. In the second picture, we see the symbol is called at the rate of. Can you tell me where it is used? Yes, it is used in an email. Okay, students, can you guess now what's our today's lesson? Yes, you are right. Our today's lesson is media and modes of e-communication. So, my dear students, open your book, page number 165, unit 13, lesson 1, part C, media and modes of e-communication. Now, learning outcomes. By the end of the lesson, students will be able to give meaning of words, answer some questions, complete sentences. Dear students, here we see some words. Are you familiar with it? Could you tell me how are they related to e-communication? Dear students, let's discuss about these words. At first, we'll discuss about the word Facebook. Can you tell me what is Facebook? Yes, you are absolutely right. Facebook is a popular free social networking website. Everyone is getting information about what is happening in the country and abroad by using Facebook. Do you understand, my dear students? Okay. Next word is email. On the other hand, we can say electronic mail. So, what is email? Email is a method of exchanging messages between people using electronic devices. Next word is website. Website is the central location of web pages. Here we see the word web pages. Do you know what is web pages? The pages that make up website is called web pages. Next word is blog. A blog is an online diary or journal located on a website. Next, Twitter. Twitter is a microblogging system that allows you to send and receive short posts called tweets. Tablet PC. A tablet PC is a portable PC that is a hybrid between a personal digital assistant. Shortly, it is said PDA, and notebook PC. Next word, information superhighway. Information superhighway is a term that was used mainly in the 1990 century. Describe a national communications network. Here we see the word e-commerce. E-commerce or electronic commerce. E-commerce is the activity of electronically buying or selling of products on online services or over the internet. Next word is e-learning. A learning system based on formalized teaching but with the help of electronic resources is known as e-learning. Do you understand, my dear students? Then we see iPod. The iPod is a line of portable media players and multipurpose pocket computers. It is designed and marketed by Apple. Dear students, before going through the lesson, I would like to mention some difficult words. So, please give attention and write down the words in your exercise book. The first word is imagine. It means conceive or think. Next, probably. Probably means
possibly. Then we see the word greeting. It means a salutation. Next, inevitable. It means unavoidable. Next word is dominate. It means govern or prevail over. Prevail over is a phrase. Exchange. It means change one thing for another. We see the word recipient. It means receiver. The word receiver comes from receive. Receive is a verb and receiver is noun. Next word is instantly. It means at once. This is also a phrase. Dear students, look at the word communication. This word is the key word of our unit 13. It means a connecting passage or exchange of idea. My dear learners, now read the passage very carefully. At first, I am going through the whole passage. Let's imagine a citizen's ordinary day at work. The morning probably starts with a cup of coffee or tea, followed by greetings the colleagues. Then comes the inevitable, which is logging in the computer. Here we see the word inevitable. It means unavoidable. For many of us, the third step has become an automatic behavior and it dominates the rest of our workday, receiving and sending dozens of emails. An email is an electronic mail. What is an email? An email is an electronic mail. It is a computer-aided way of exchanging digital text messages from a sender to one or multiple recipient or recipients. Emails operate through a network of computers linked by the internet. There are commercial server agencies such as Yahoo, Gmail, Ymail, Hotmail, etc. that accept the text message from the sender, forward it and deliver instantly to the digital mailbox of the recipient. Here we see the two words instantly and recipient. Recipient means receiver and instantly means at once. If the recipient is not online, the message is stored and delivered later when the recipient is online. So, when the recipient is online, the message is stored and delivered later. It works instantly, just with the click of your mouse. When you click your mouse, it works instantly. Here we see the word instantly. Instantly means at once. It has been a powerful communication tool in modern life. So, here we see the key word of Unit 13, communication. Can you tell me what's the meaning of communication? Yes, you are right. Communication means a connecting passage or exchange of idea. My dear students, what have you learned from this passage? Nowadays, an officer starts his day's work clicking in the computer. Then he opens his mailbox and checks it. If he needs to send a message to anyone, he will compose a message and click the mouse. It will reach the recipient instantly.
Now, email has been an important mode of communication. The role of email is vital in modern age because it is the age of communication. Being a powerful tool of communication, email has made a revolution in this sector. Dear students, read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. Modern life is dash impossible without computer. Computer has now become a dash of our daily life. Computer dash most of our daily activities. Every day we send lots of emails by computer. An email is a computer-aided way of sending and receiving text messages. There is no doubt that emails have become an important communication dash in modern days. The use of computer dash communication will increase day by day. Okay, now you fill in each gap. Modern life is quite impossible without computer. Computer has now become a part of our daily life. Computer performs most of our daily activities. Every day we send lots of emails by computer. An email is a computer-aided way of sending and receiving text messages. There is no doubt that emails have become an important communication tool in modern days. The use of computer in communication will increase day by day. Okay, my dear students, it's time for homework. Now I am giving you homework. Here we see 5 questions. The first one is, what is an email? Second one is, how do emails operate? Third is, how do the commercial servers serve in the process of an email? Fourth question is, it has been a powerful communication tool in modern life. Explain the statement. Number 5 is, how do emails affect our daily work schedule? I hope you will do your homework and after opening your school, submit it to your English teacher because the SS number will be added to your examination number as continuous assessment. Dear students, that's all for today. Thank you again for participating with me. If you would like to enjoy this class again, visit Amar Ghore Amar School Facebook page and YouTube. Dear students, finally we beseech the mercy of Almighty God so that we can release from this fatal disease quickly. Stay home, save lives, respect your parents and follow the instructions given by the government and enjoy classes on Sangshad Bangladesh Television. আমার সোনার বাংলা, আমি
দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ